Hello learners, how are you all? I think you are fine. আজকে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্যাসেজটি পড়ে ভালো করে বুঝে নেব। এখন প্রশ্ন উঠতে পারে, এই প্যাসেজগুলো ইংলিশ ফার্স্ট পেপার থেকে কেন আমরা পড়ব? সেটার উত্তর হচ্ছে, আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো আছে সেগুলো খুব ভালো করে বুঝে বুঝে পড়ব। এর কারণ হচ্ছে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5 এই 5টা কোশ্চেন, বিশেষ করে প্রথম 3টি প্রশ্নের প্রস্তুতির জন্য ইংলিশ ফার্স্ট পেপারের বইটি খুব ভালো করে পড়া দরকার। যেমন কোশ্চেন নাম্বার 1 এ রয়েছে 2টি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 এর প্যাটার্ন এ তে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, আবার কোশ্চেন নাম্বার 1 এর বি প্যাটার্নে রয়েছে কোশ্চেন আনসার। 5টা কোশ্চেন থাকে 10 মার্কের, অর্থাৎ 10 মার্কস। এভাবে 15 মার্কস হলো প্রথম প্যাসেজটি থেকে থাকে। আবার কোশ্চেন নাম্বার 2 তে যদি আমরা দেখি, সেখানে একটা ফ্লো চার্ট থাকে, সেটাও কিন্তু প্যাসেজ থেকে থাকে। আর কোশ্চেন নাম্বার 3 তে থাকে সামারি প্যাসেজ থেকেও থাকতে পারে, আবার এদিকে কোনো কবিতা থেকেও, যেটা বইয়ের থেকে কোনো কবিতা, সেই টেক্সট বইয়ের কবিতা থেকেও সামারি দিতে পারে। কোশ্চেন নাম্বার 4 এবং 5 এ রয়েছে ফিল ইন দি গ্যাপস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, যেগুলো মাঝে মাঝে টেক্সট বই থেকে দেওয়া হতে পারে। তাহলে দেখা যায় কোশ্চেন নাম্বার 1, 2, 3 মেইনলি এই 3টি কোশ্চেনের জন্য খুব ভালো করে টেক্সট বই পড়া দরকার। আর আরেকটি কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 11, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের লাস্টের কোশ্চেনটি। সেই লাস্ট কোশ্চেনটি থাকে থিম রাইটিং অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এটা বেশিরভাগ ক্ষেত্রেই বইয়ের বাইরে থেকে থাকে, অর্থাৎ আনসিন থাকে, তবে ক্ষেত্র বিশেষে বইয়ের কোনো কবিতা অথবা প্যাসেজও দেওয়া হতে পারে। তাহলে কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি। ইউনিট 1, লেসন 1, পিপল আর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। লোকজন অথবা প্রতিষ্ঠান যারা ইতিহাস তৈরি করছে, অর্থাৎ ইতিহাস সৃষ্টিকারী লোকজন অথবা প্রতিষ্ঠান। লেসন 1 এ রয়েছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যে হচ্ছে অ্যাপারথাইড ফাইটার। অ্যাপারথাইড হচ্ছে বর্ণবাদ। তাহলে অ্যাপারথাইড ফাইটার অর্থাৎ বর্ণবাদের যোদ্ধা ছিলেন, সেই অবস্থা থেকে পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই নেলসন ম্যান্ডেলার গল্পটাই আমরা এখন শিখব। তাহলে আমরা চলে যাই। এইখানে যে ছবিগুলো আছে আমরা একটু দেখে নেই। প্রথম ছবিটা রয়েছে নেলসন ম্যান্ডেলার, দ্বিতীয় ছবিটি কাজী নজরুল ইসলামের, পরেরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং পরেরটি সর্বশেষেরটি রয়েছে বিল গেটসের। অর্থাৎ এই ব্যক্তিগুলো অথবা এদের যে প্রতিষ্ঠান, তারাই হচ্ছে পৃথিবীতে বিশাল ইতিহাস সৃষ্টি করছে। আমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এখানে আর করবো না, আমরা সরাসরি চলে যাই প্যাসেজে। রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো। রয়টারটা কি? রয়টার হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা নিউজ এজেন্সি। রয়টারে যে খবরটা প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 2013 এর 15ই ডিসেম্বর যে খবরটা প্রকাশিত হয়েছিল, সেটা এখানে টেক্সট হিসেবে দেওয়া হয়েছে। আমরা এবারে টেক্সটটা পড়ব। জোহানেসবার্গ, রয়টার্স। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. অনেক বড় সেন্টেন্স। এই সেন্টেন্সের অর্থটা বুঝতে গেলে আমাদের সেন্টেন্সটা ভেঙে ভেঙে ছোট করে নিতে হবে এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে। তাহলে আমরা শুরু থেকে আবার পড়ি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। গাইড হচ্ছে পরিচালিত করা। তাহলে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন। ফ্রম দ্য স্যাকলস অফ অ্যাপারথাইড। স্যাকল হচ্ছে সিকল অথবা নিগর। স্যাকলস অফ অ্যাপারথাইড। অ্যাপারথাইড হলো কি? রেসিজম। রেসিজম হচ্ছে বর্ণ বৈষম্য বা বর্ণবাদ। আমরা এই প্যাসেজ যখন পড়ব তখন বিভিন্ন ইম্পর্টেন্ট শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো শিখে নিব এবং তার অর্থ সহ শিখে নেব, যাতে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে শুরু করে কোশ্চেন আনসার প্লাস অন্যান্য কোশ্চেন যাতে সুন্দরভাবে পারি। তাহলে দেখা যাক, স্যাকলস হলো আমরা কি বললাম? সিকল বাংলায়। আর অ্যাপারথাইড হচ্ছে রেসিজম অর্থাৎ বর্ণবাদ বা বর্ণ বৈষম্য। আর টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। মাল্টি মানে হচ্ছে বহু, রেস থেকে আসছে রেসিয়াল, রেস মানে হলো জাতি, রেস থেকে রেসিয়াল জাতিগত। তাহলে মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, তাহলে বহু জাতিক গণতন্ত্র। তাহলে কি দাঁড়াচ্ছে? নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন ফ্রম দ্য স্যাকলস অফ অ্যাপারথাইড, বর্ণবাদের
শিকল থেকে শুরু করে কোন দিকের দিকে ধাবিত করেছিলেন? টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ বহুজাতিক গণতন্ত্রের দিকে এই সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন, অর্থাৎ ধাবিত করেছিলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, আইকন হচ্ছে সিম্বল, বাংলায় হচ্ছে প্রতীক, তাহলে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, পিস হলো শান্তি, রিকনসাইল থেকে এসেছে রিকনসিলিয়েশন, রিকনসাইল ভার্ব, রিকনসিলিয়েশন নাউন, অর্থ হলো সংহতি, অথবা এটার আরেকটা অর্থ হচ্ছে রিইউনিয়ন, অর্থাৎ পুনর্মিলন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ শান্তি এবং সংহতির প্রতীক। কাকে বলা হয়েছে এটা? নেলসন ম্যান্ডেলাকে বলা হয়েছে। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল, এম্বডি, এম্বডি হচ্ছে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ কোনো কিছুকে উপস্থাপন করা অর্থাৎ বাস্তব রূপ দেওয়া। এটার আরেকটা ইংরেজি হচ্ছে সিম্বলাইজ, এম্বডি হচ্ছে সিনোনিম হচ্ছে সিম্বলাইজ, অর্থাৎ কোনো প্রতীকের রূপ দেয়া। হু কেম টু এম্বডি, যিনি প্রতীকের রূপ দিয়েছিলেন। কিসের প্রতীকের রূপ দিয়েছিলেন? দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্ট্রাগল অর্থাৎ যুদ্ধ, ফর জাস্টিস, জাস্টিস হচ্ছে ন্যায় বিচার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো আমরা জানি সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব জুড়ে ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপ দেওয়ার কারণে তাকে শান্তি এবং সংহতির প্রতীক হিসেবে দেখা হয়। তাহলে আমরা এবার দেখি শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ালো। যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে বা নিগড় থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে ধাবিত করেছিলেন, যাকে শান্তি এবং সংহতির প্রতীক হিসেবে দেখা হয়। কি জন্য দেখা হয়? যে সারা বিশ্বের ন্যায় বিচারের সংগ্রামের বাস্তব রূপ তিনি দিয়েছিলেন, এই কারণে তাকে শান্তির এবং সংহতির প্রতীক হিসেবে দেখা হয়। এবার আমরা সামনে এগিয়ে যাই। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. এটাও বড় সেন্টেন্স, আমরা এটাকে একটু ভাগ করে করে বুঝে নেই। ইমপ্রিজন্ড, ইমপ্রিজন হচ্ছে জেল খাটা বা জেলে থাকা, তাহলে ইমপ্রিজন্ড মানে হচ্ছে জেইলড মানে কারাবন্দী। তাহলে কত বছর কারাবন্দী ছিলেন? ফর নিয়ারলি, নিয়ারলি মানে কাছাকাছি, নিয়ারলি 3 ডিকেডস, ডিকেড হচ্ছে 10 ইয়ার্স, প্রায় 3 দশকের কাছাকাছি। তাহলে 3 দশক, ডিকেড হলো দশক বা 10 ইয়ার্স, তাহলে 3 দশকের কাছাকাছি যিনি জেল খেটেছিলেন, কি জন্য? ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, মাইনরিটি হচ্ছে সংখ্যালঘু বা কম, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা সংখ্যায় কম এরকম। তাহলে হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে ফাইট করার কারণে, বাংলায় বলবে এরকম, অর্থাৎ তিনি সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে ফাইট করার কারণে তাকে প্রায় 3 দশক জেল খাটতে হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনো তার রিজলভ হারাননি। রিজলভ হচ্ছে ডিটারমিনেশন, রিজলভের সিনোনিম কি? ডিটারমিনেশন, মানে বাংলা হচ্ছে মনোবল। ম্যান্ডেলা কখনো তার মনোবল হারাননি। কিসের জন্য মনোবল হারাননি? টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, জনগণের মুক্তির সংগ্রামের জন্য তিনি কখনো মনোবল হারাননি। এমানসিপেট ভার্ব, এমানসিপেশন নাউন, এমানসিপেট হচ্ছে লিবারেট অথবা রিলিজ, তাহলে এমানসিপেশন মানে হচ্ছে লিবারেশন মানে মুক্তি, তাহলে পিপলস এমানসিপেশন, জনগণের মুক্তির জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম করার জন্য কখনো তিনি মনোবল হারাননি। হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। কেন? টু ব্রিং ডাউন অ্যাপারথাইড, ব্রিং ডাউন হচ্ছে ডিমোলিশ অর্থাৎ উচ্ছেদ করা, আপরুট। অ্যাপারথাইড তো আমরা আগেই জেনেছি যে বর্ণ বৈষম্য অথবা বর্ণবাদ, এই বর্ণবাদকে উচ্ছেদ করার জন্য তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ, তাহলে গৃহযুদ্ধের অবতারণা না করেই এই বর্ণবাদকে উচ্ছেদ করার জন্য তিনি ছিলেন সংকল্পবদ্ধ। His prestige and charisma helped him win the support of the world. এখানে দেখুন প্রেস্টিজ, প্রেস্টিজ হচ্ছে সম্মান, আর কারিশমা, কারিশমা হচ্ছে এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার, অর্থাৎ কাউকে এন্টাইস করা বা আকৃষ্ট করার যে গুণ বা পাওয়ার, সেটাকে বোঝানো হয়। His
প্রেস্টিজ অ্যান্ড কারিশমা অর্থাৎ তার যে সম্মান এবং কাউকে প্রলুব্ধ করার জন্য যে গুণ, সেই গুণ তাকে কি করেছিল, যে হেল্প হিম, তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সমর্থন আদায়ের জন্য তার প্রেস্টিজ এবং কারিশমা তাকে সাহায্য করেছিল। আমরা সামনে এগিয়ে যাই। I hate race discrimination most intensely and in all its manifestations. Hate হচ্ছে ডিটেস্ট বা ডিসপাইস, অর্থাৎ সিনোনিম হচ্ছে কি ডিটেস্ট, ডিসপাইস, লোথ ইত্যাদি, মানে ঘৃণা করা। তাহলে আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ রেসিজম, রেসিজমকে আমি ঘৃণা করি। এই রেস ডিসক্রিমিনেশন মানেই হচ্ছে কিন্তু রেসিজম অর্থাৎ অ্যাপারথেইড। আমি এই অ্যাপারথেইডকে বা রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, খুব গাঢ়ভাবে ঘৃণা করি। ইন্টেন্সলি হচ্ছে গভীরভাবে, ইন্টেন্সলি মানে হলো সিনোনিম কি, প্রোফাউন্ডলি অথবা ডিপলি অথবা অ্যাকিউটলি, খুব মারাত্মকভাবে বা গভীরভাবে এই বর্ণ বৈষম্যকে আমি ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, ম্যানিফেস্টেশনস হচ্ছে ডেমনস্ট্রেশনস অথবা এক্সপোজ মানে বহিঃপ্রকাশ অথবা ইস্তেহার, এটা সকল ইস্তেহারকে আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবন এটার সাথে যুদ্ধ করেছি। এটার সাথে মানে কি, রেস ডিসক্রিমিনেশনের সাথে যুদ্ধ করেছি। I will fight it now, আমি এখন যুদ্ধ করে যাচ্ছি। And I will do so, এবং আমি এটা করে যাব until the end of my days, আমার শেষ দিন পর্যন্ত আমি এভাবে যুদ্ধ করে যাব। Mandela said in his acceptance speech on becoming the South Africa's first black president in 1994, অর্থ কি দেখুন, ম্যান্ডেলা said, ম্যান্ডেলা বলেছিলেন, in his acceptance speech, acceptance speech হচ্ছে স্বাগত বক্তব্য। তাহলে ম্যান্ডেলা তার স্বাগত বক্তব্যে বলেছিলেন, কি বলেছিলেন দেখুন, এখানে বলা আছে on becoming সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, অর্থাৎ 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হওয়ার পরপরে ম্যান্ডেলা তার স্বাগতিক বক্তব্যে বলেছিলেন, কি বলেছিলেন, দ্য টাইম ফর হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম। হিল শব্দটা অর্থ হচ্ছে কিউর করা, মানে আরোগ্য লাভ করা, আর ওন্ডস হচ্ছে আহত যারা। তাহলে আহতদের সেবা শুশ্রূষা করার অর্থাৎ আরোগ্য লাভের সময় এসে গেছে। এটার বাস্তবিক অর্থ হচ্ছে এরকম যে নিষ্পেষিতদের পরিত্রাণের সময় এসে গেছে। এখানে লক্ষ্য করুন, দ্য টাইম হ্যাজ কাম, সময় এসে গেছে। কিসের সময় এসে গেছে, মাঝখানের অংশটুকু দেখুন, ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস, অর্থাৎ আহত যারা রয়েছে বা নিষ্পেষিত যারা রয়েছে, সে আহতদের আরোগ্য লাভ অর্থাৎ নিষ্পেষিতদের পরিত্রাণের জন্য সময় এসে গেছে, এই অর্থ বোঝাচ্ছে এখানে। দ্য মোমেন্ট, লাস্টে দেখুন হ্যাজ কাম, মোমেন্ট এসে গেছে অর্থাৎ ওই মুহূর্ত এসে গেছে। কোন মুহূর্ত, টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস। ব্রিজ, ব্রিজ হচ্ছে কানেক্ট করা, একত্র করা। দ্য ক্যাজম, ক্যাজম হচ্ছে ফাটল বা ফ্র্যাকচার অথবা ফ্র্যাকশন, ক্লেফট। তাহলে সিনোনিম গুলো কি কি, ক্যাজমস অর্থাৎ ক্লেফট অথবা ফ্র্যাকচার অথবা ফ্র্যাকশন মানে ফাটল, বিভেদ, বিভেদকে বোঝায়। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে দেখুন, যেই ফাটল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, সেই ফাটলকে ব্রিজিং করার অর্থাৎ একত্র করে দেওয়ার সময় এসে গেছে। তাহলে দেখুন, দ্য মোমেন্ট হ্যাজ কাম, সেই মুহূর্ত এসে গেছে। কোন মুহূর্তটা, টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস, অর্থাৎ যেই ফাটল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিত, সেই বিভেদ সৃষ্টিকারী ফাটলগুলোকে ব্রিজিং করার অর্থাৎ একত্র করে দেওয়ার সময় এসে গেছে বা মুহূর্ত এসে গেছে। We have at last achieved our political emancipation. Achieve হলো অর্জন করা, attain বা gain। এটা সিনোনিমটি কি, সিনোনিম গুলো হচ্ছে gain অথবা attain বা obtain, মানে অর্জন করা। তাহলে অবশেষে আমরা অর্জন করেছি, at last হচ্ছে একটা ফ্রেজ, অবশেষে। তাহলে আমরা অবশেষে অর্জন করেছি, কি অর্জন করেছি, our political emancipation, আমাদের রাজনৈতিক মুক্তি আমরা অর্জন করেছি। পলিটিক্যাল হচ্ছে রাজনৈতিক, এটা অ্যাডজেক্টিভ, আর এমানসিপেশন হচ্ছে মুক্তি অর্থাৎ রিলিজ বা লিবারেশন। তাহলে আমাদের পলিটিক্যাল লিবারেশন বা এমানসিপেশন আমরা অবশেষে অর্জন করে ফেলেছি। In 1993,
ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। an honor he shared with F.W.D. ক্লার্ক, অর্থাৎ F.W.D. ক্লার্কের সাথে সমমাননায় তাকে নোবেল প্রাইজে ভূষিত করা হয়। এখানে লক্ষ্য করুন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, কারণ আমরা জানি প্যাসিভ ভয়েসে বিভার থাকে, এখানে বিভার হিসেবে am is আর was হয়, এখানে was রয়েছে। আর মূল ভার্ব যেটা থাকে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এখানে মূল ভার্ব হচ্ছে অ্যাওয়ার্ড, মানে পুরস্কৃত করা, এখানে অ্যাওয়ার্ড থেকে হয়েছে অ্যাওয়ার্ডেড, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা পুরস্কৃত করেননি, নেলসন ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছে, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, এখন F.W.D. ক্লার্ক কে, তার একটা পরিচয় এখানে এসেছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি ছিলেন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা। হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন। ফ্রম প্রিজন, জেলখানা থেকে মুক্ত করেছিলেন। 3 years earlier, 3 বছর আগে তিনি জেলখানা থেকে তাকে মুক্ত করেছিলেন। অর্থাৎ কে মুক্ত করেছিল? F.W.D. ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে 3 বছর আগে মুক্ত করেছিল জেলখানা থেকে। তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে 93তে হলো নোবেল প্রাইজ পাওয়ার কাহিনী, তার 3 বছর আগে অর্থাৎ 1990 সালে তাহলে নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে মুক্তি লাভ করেছিলেন। এটির উপর কিন্তু কোশ্চেন হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন। সুতরাং কত সালে মুক্তি পেয়েছিল বলতে হবে 1990 সালে, 93 সালে নয়, কিন্তু 93 সালে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, আর 1990 সালে নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে মুক্তি লাভ করেছিলেন। and negotiated the end of apartheid, এবং বর্ণবাদ নিঃশেষ করে দেওয়ার জন্য যিনি সমঝোতা করেছিলেন। নেগোশিয়েট হচ্ছে সমঝোতা করা, সিনোনিম কি? সেটেল অথবা ডিসকাস, কোনো কিছু আলোচনা করা, সেটেল করা ইত্যাদি। তাহলে এখানে আমরা দেখলাম যে 1993 সালে যখন নেলসন ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল প্রাইজে ভূষিত করা হয়েছিল, ওই একই সাথে F.W.D. ক্লার্ককেও নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এবং F.W.D. ক্লার্ক কে ছিলেন? তিনি ছিলেন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, যিনি আবার নেলসন ম্যান্ডেলাকে এই নোবেল প্রাইজ পাওয়ার 3 বছর আগে অর্থাৎ 1990 সালের দিকে জেলখানা থেকে মুক্ত করেছিলেন, এবং এই বর্ণবাদ দূর করার জন্য তিনি সমঝোতা করেছিলেন, অর্থাৎ এই ব্যাপারে আলোচনা করেছিলেন। আমরা সামনে এগিয়ে যাই। ম্যান্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political depression to AIDS. অনেক বড় সেন্টেন্স, আমরা ভাগ করে নেই। ম্যান্ডেলা went on, এখানে go on হচ্ছে ভার্ব, সেটার পাস্ট টেন্স হচ্ছে went on, go on হচ্ছে চালিয়ে যাওয়া, তাহলে ম্যান্ডেলা চালিয়ে গিয়েছিলেন। টু প্লে এ প্রমিনেন্ট রোল, প্রমিনেন্ট হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট অথবা এমিনান্ট, খুব বিখ্যাত অর্থে আমরা প্রমিনেন্ট ব্যবহার করে থাকি, তাহলে প্রমিনেন্ট অর্থ হচ্ছে এমিনান্ট অথবা ইম্পর্ট্যান্ট বা সিগনিফিক্যান্ট ইত্যাদি। তাহলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে যাচ্ছিলেন। কোথায় তিনি ভূমিকা পালন করছিলেন? অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, সারা বিশ্বের দরবারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। কি হিসেবে পালন করছিলেন? এখানে অ্যাজ দিয়ে বাকিটা আছে দেখুন। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, হিউম্যান হচ্ছে মানব বা মানুষের, ডিগনিটি হচ্ছে সম্মান, মানুষের সম্মান, তার মানে মানবতাবাদ, তার মানে মানবতাবাদের কর্মী হিসেবে তিনি এই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এখানে অ্যাডভোকেট মানে কিন্তু উকিল বোঝায়, আবার অ্যাডভোকেট হচ্ছে কোনো কর্মীকে, সাপোর্টার বা বিলিভার বা ওয়ার্কার, এই অর্থে তিনি মানবতাবাদী কর্মী হিসেবে সারা বিশ্বের দরবারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল ডিপ্রেশন টু এইডস, কি ধরনের প্রবলেম ফেস করিয়া? যে পলিটিক্যাল ডিপ্রেশন, রাজনৈতিক শোষণ নীতি থেকে শুরু করে এইডস পর্যন্ত সকল প্রবলেম তিনি ফেস করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." দেখুন অর্থটা কি? He formally left public life. Formally হচ্ছে officially, মানে অফিসিয়াল ভাবে। He formally left, leave এর past tense left, তিনি পাবলিক লাইফ ত্যাগ করলেন। পাবলিক লাইফ হচ্ছে গণজীবন, তাহলে তিনি
সাধারণ জনজীবন বা গণজীবন, আমরা এখানে জনজীবন বলবো, সাধারণ জনজীবন ত্যাগ করলেন কত সালে? 2004 সালের জুনে, অর্থাৎ ঠিক তার 86তম বার্থডের ঠিক আগেই। তাহলে 86তম বার্থডের ঠিক আগেই অর্থাৎ 2004 সালের জুনে তিনি জনজীবন ত্যাগ করলেন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং, অ্যাডোর হচ্ছে লাভ বা লাইক, তাহলে তার স্নেহভাজন দেশবাসীকে এই কথা বলে তিনি পাবলিক লাইফ ত্যাগ করলেন। কি কথা বললেন? ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স। রিমেইন মানে কি? অবস্থান করা বা রয়ে যাওয়া। কিন্তু তিনি রয়ে গেলেন বা অবস্থান করলেন। কি হিসেবে অবস্থান করলেন? ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স। রিভিয়ার্ড, রিভিয়ার ভার থেকে এসেছে, রিভিয়ার হচ্ছে ডিভোট, শ্রদ্ধা, ভক্তিকে বোঝায়। তাহলে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিদের অন্যতম হিসেবে তিনি সকলের মনে রয়ে গেলেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট, হিউম্যান রাইটস। কম্বাইন, কম্বাইন হচ্ছে যুক্ত করা অর্থাৎ জয়েন করা। তাহলে কম্বাইনিং সেলিব্রিটি, সেলিব্রিটি হচ্ছে সুপারস্টার অথবা পার্সোনালিটিকেও বোঝায়, অর্থাৎ তিনি ওইসব নামডাক সুপারস্টার পার্সোনালিটি এদেরকে কম্বাইনিং করেছিলেন, অর্থাৎ একসাথে জড়ো করেছিলেন। কি জিনিস পরে দেখুন, স্পার্কেল উইথ, স্পার্কেল হচ্ছে জলজল করা, এটা ভার্ব হয় নাউনও হয়। স্পার্কেল উইথ আনওয়েভারিং মেসেজ, আনওয়েভারিং কি? আনওয়েভারিং হচ্ছে অটল, বাংলাটা হচ্ছে অটল, ইংরেজিটা হচ্ছে সিনোনিম রিজিড, অথবা বলা যায় স্টাউন্স, অথবা বলা যায় স্টিডফাস্ট, অর্থাৎ যেটা নড়চড় করে না, অনর, অটল। তাহলে অটল আর মেসেজ তো আমরা জানি সংবাদ, তাহলে এখানে কি? অনর সংবাদ। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এরকম, স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের অটল বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সারা পৃথিবীর মানুষের কাছে অন্যতম একজন শ্রদ্ধাভাজন এবং উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে তিনি রয়ে গেলেন। He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked. নাদিন গর্দিমার, যিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার একজন সাহিত্যের নোবেল বিজেতা, তিনি এই কথা একদিন বলেছিলেন। কি বলেছিলেন? হি ইজ এট দ্য এপিসেন্টার, এপিসেন্টার হচ্ছে কেন্দ্রবিন্দু অর্থাৎ সেন্টার অর্থে ব্যবহার করা হয়। তাহলে তিনি হচ্ছেন কেন্দ্রবিন্দু অফ আওয়ার টাইম, আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার দেশের ক্ষেত্রে তিনি আমাদের কেন্দ্রবিন্দু। অ্যান্ড ইয়োর্স হোয়ারএভার ইউ আর, এবং আপনি যেখানে রয়েছেন অথবা তুমি যেখানে রয়েছো সেখানকারও কেন্দ্রবিন্দু, এবং আমাদের সাউথ আফ্রিকারও কেন্দ্রবিন্দু, অর্থাৎ সকলের কাছে তিনি হচ্ছেন একজন কেন্দ্রবিন্দু। এটা কে বলেছিলেন? নাদিন গর্দিমার এ কথা বলেছিলেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। The years Mandela spent behind bars, বার হলো এখানে জেলখানাকে বোঝাচ্ছে, জেল, অর্থাৎ যেসব বছরগুলো নেলসন ম্যান্ডেলা জেলে কাটিয়েছিলেন সেই সময়টাই তাকে বানিয়েছে। কি বানিয়েছে? সাবজেক্ট হচ্ছে দ্য ইয়ার্স, আর পরে ভার্ব আছে মেড হিম, ওই বছরগুলো তাকে বানিয়েছে। কোন বছরগুলো? যেই বছরগুলো নেলসন ম্যান্ডেলা জেলে কাটিয়েছিলেন। তাহলে নেলসন ম্যান্ডেলার জেলে কাটানো বছরগুলো তাকে বানিয়েছে। কি বানিয়েছে? দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। সেলিব্রেটেড হচ্ছে কি বলুন তো? সেলিব্রেটেড অর্থ হচ্ছে ওয়েল নোন অথবা রিনাউন্ড, মানে উল্লেখযোগ্য, বাংলাটা হচ্ছে উল্লেখযোগ্য। তাহলে সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, পলিটিক্যাল হচ্ছে রাজনৈতিক, প্রিজনার হচ্ছে জেলখানায় বন্দী। তাহলে রাজনৈতিক জেলখানায় বন্দী অর্থে রাজবন্দী। তাহলে তাকে কি বানালো? দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। নেলসন ম্যান্ডেলা যেই বছরগুলো জেলখানায় কাটিয়েছিলেন সেই সময়টাই তাকে পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য
রাজবন্দী হিসেবে পরিগণিত করেছে, অর্থাৎ রাজবন্দী বানিয়েছে। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্টেচার, এবং একজন নেতা বানিয়েছে কিসের? অফ মিথিক স্টেচার। মিথিক হচ্ছে মিথোলজিক্যাল, মিথোলজি থেকে এসেছে মিথোলজিক্যাল, সংক্ষেপে মিথিক, মিথ থেকে মিথিক অর্থাৎ পৌরাণিক, আর স্টেচার হচ্ছে র্যাঙ্ক বলা যায় অথবা আকৃতিকে বোঝায়। তাহলে হচ্ছে মিথিক স্টেচার অর্থাৎ পৌরাণিক নেতায় পরিণত করেছে তাকে। পৌরাণিক ব্যক্তিত্ব যেমন নেলসন ম্যান্ডেলা সেরকম একজন নেতা বনে গেলেন। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের জন্য তিনি এই নেতা বনে গেলেন এবং একজন পলিটিক্যাল প্রিজনার হয়ে গেলেন। অ্যান্ড আদার অপ্রেসড পিপুল, অপ্রেসড হচ্ছে নিষ্পেষিত, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, অর্থাৎ তার দেশের বর্ডারের বাইরে অর্থাৎ সীমানার বাইরেও সারা পৃথিবী জুড়ে যেসব নিষ্পেষিত নিপীড়িত জনগণ রয়েছে তাদের জন্য তিনি একজন পলিটিক্যাল প্রিজনার এবং মিথিক স্টেচারের নেতা অর্থাৎ পৌরাণিক নেতা বনে গেলেন। Charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. চার্জ হচ্ছে অভিযুক্ত করা, তাহলে চার্জ থেকে এখানে আছে চার্জড, অভিযুক্ত হয়ে উইথ ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান, মেইন, তাহলে বা গুরুত্বপূর্ণ, অফেন্স হচ্ছে ক্ষতি অথবা এখানে অফেন্স হলো অপরাধ অর্থে। ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল, ট্রায়াল হচ্ছে বিচার কার্য, এখানে মামলা অর্থে ব্যবহার করা হয়েছে। 1963 সালের রিভোনিয়া মামলায় গুরুত্বপূর্ণ অপরাধে অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার যে স্বীকারোক্তি, স্টেটমেন্ট হচ্ছে বর্ণনা, তবে এখানে স্বীকারোক্তি, তার যে স্বীকারোক্তি ছিল কিসের থেকে? ফ্রম দ্য ডগ, ডগ হচ্ছে কাঠগড়ায়, কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে স্বীকারোক্তি দিয়েছিলেন সেটাই হচ্ছে তার পলিটিক্যাল টেস্টিমনি, অর্থাৎ তার রাজনৈতিক পরিচিতি। পলিটিক্যাল রাজনৈতিক আর টেস্টিমনি হচ্ছে প্রমাণ, প্রুফ, এখানে অবশ্য পরিচিতি। During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. Dedicated হচ্ছে sacrificed, তাহলে আমি সারা জীবন আমার নিজেকে উৎসর্গ করেছি to this struggle of the African people. আমি আফ্রিকান লোকজনের সংগ্রামের জন্য নিজেকে সারা জীবন উৎসর্গ করেছি। I have fought against white domination. ডমিনেশন হচ্ছে প্রভুত্ব বা কর্তৃত্ব খাটানো, এখানে শাসন শোষণ অর্থে ব্যবহার করা হয়েছে। আমি শ্বেতাঙ্গ প্রভুত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছি। I have fought against black domination. আমি কৃষ্ণাঙ্গ প্রভুত্বের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. তিনি কোর্টকে বললেন, কি বললেন? I have cherished, cherish হচ্ছে লালন করা, তাহলে আমি লালন করেছি the ideal of a democratic and free society. Ideal অর্থ হচ্ছে আদর্শ, of a democratic, ডেমোক্রাসি থেকে ডেমোক্রেটিক অ্যাডজেক্টিভ এসেছে মানে গণতান্ত্রিক, অ্যান্ড ফ্রি সোসাইটি অর্থাৎ আমি একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের আদর্শকে লালন করে আসছি। ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি, যেখানে সবাই শান্তিতে একত্রে বসবাস করতে পারবে। হারমোনি হচ্ছে ঐক্য বা মিল। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সবাই যাতে সমান সুযোগ সুবিধা ভোগ করে, তাহলে সবাই সমান সুযোগ সুবিধা নিয়ে এবং শান্তিতে একসাথে বসবাস করবে, এরকম একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের আদর্শকে আমি লালন করে আসছি, তিনি একথা কোর্টকে বললেন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এটা হচ্ছে এমন একটি আদর্শ যার জন্য আমি বেঁচে আছি এবং যা আমি অর্জন করতে চাই। অ্যাচিভ হলো আগেই বলেছি অর্জন করা, অবটেইন বা অ্যাটেইন। বাট ইফ নিডস বি, যদি দরকার পড়ে, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, এটা হচ্ছে এমন একটি আদর্শ যেটার জন্য আমি প্রয়োজনে মরতেও প্রস্তুত আছি।
Friends adored Mandela and fondly called him Madiba, the clan name by which he was known. বন্ধুরা ম্যান্ডেলাকে অত্যন্ত ভালোবাসতো। অ্যাডোর হচ্ছে লাভ ডিপলি। তাহলে ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে অত্যন্ত ভালোবাসতেন, তেমনি শ্রদ্ধা করতেন। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এবং সস্নেহে তাকে মাদিবা বলতেন, অর্থাৎ স্নেহ ভরে মাদিবা বলতেন। মাদিবা হলো কি? দ্য ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নোন। মাদিবা হচ্ছে ক্লান নেম, ক্লান হচ্ছে বংশ, ক্লান নেম বংশ পরিচয় বা বংশের পরিচিতি। তাহলে সেই বংশীয় নাম মাদিবা হিসেবে তার বন্ধুরা তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ডাকতেন। পিপুল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। লাউড হচ্ছে প্রেইজড, অর্থাৎ প্রশংসা করা। তাহলে পিপুল প্রেইজড অথবা লাউডেড হিজ হিউম্যানিটি, তাহলে লোকজন নেলসন ম্যান্ডেলার মানবতা, তার দয়া এবং তার সম্মানকে প্রশংসা করত। আমরা প্যাসেজটি পড়ে শেষ করলাম। এখন এরপরে এগুলো থেকে যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন সেগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, কোশ্চেন আনসার, ফ্লোচার্ট, সামারি রাইটিং, ফিল ইন দি গ্যাপস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এটসেট্রা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।